পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 7। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা জগবন্ধু ইনস্টিটিউশনের প্রশ্ন সেট নম্বর 7। টোটাল প্রশ্নটা যদি আমি একটু বড় করে দেখিয়ে দিই, সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ 5 মার্কের এমসিকিউ প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, ফিল ইন দি গ্যাপ, শূন্যস্থান পূরণ। এবং 3 নম্বরে হচ্ছে সত্য মিথ্যা যে কোনো 4টি 4 মার্ক। এবং 4 নম্বরে হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলকরণ, ঠিক আছে, এখানে 6টা আছে, যে কোনো 4টি। তারপর 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 2 মার্কের প্রশ্ন, সেগুলি সম্পূর্ণ উত্তর দিতে হবে। যাই হোক, এই ছিল টোটাল প্রশ্ন। আমি এক নজরে যদি প্রশ্নটা দেখিয়ে দিই তাহলে এই হচ্ছে তোমার সামগ্রিক প্রশ্ন 1 2 3 4 5 6। আমরা সরাসরি এখন উত্তর বিশ্লেষণ করব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? 1 নম্বরের প্রশ্ন। আমরা যদি উত্তরটা দেখি সেটা হচ্ছে বিকল্প বীরভূম জেলায় অবস্থিত। কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শান্তিনিকেতনে অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে প্রতিষ্ঠা করেন। এখানে দেশ বিদেশের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে। 2023 সালে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। মনে রাখবে, বিশ্বভারতী শান্তিনিকেতন বীরভূম। এরপরে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? আমরা যদি উত্তরটা দেখি, বালুরঘাট তোমার গিয়ে হলো আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। বালুরঘাট শহর দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। এটি আত্রেয়ী নদীর তীরে গড়ে উঠেছে। আত্রেয়ী নদী বাংলাদেশের দিকেও প্রবাহিত হয়েছে। নদীর তীরে হয় এই অঞ্চলে কৃষি ও যোগাযোগ সুবিধা রয়েছে। মনে রাখবে, বালুরঘাট আত্রেয়ী নদী। এরপরের প্রশ্ন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয় রাধাকৃষ্ণ শিক্ষক দিবস হিসাবে। কারণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর। তার সম্মানে প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে। তিনি একজন বিখ্যাত শিক্ষক, দার্শনিক, শিক্ষাবিদ ছিলেন। 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস। 14ই নভেম্বর শিশু দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এগুলি মিলিয়ে ফেলো, তাই আমি একটু একসাথে একটার পাশাপাশি বাকিগুলি। পশ্চিমবঙ্গের কোন জেলায় তরাই অঞ্চলে অন্তর্ভুক্ত নয়? পশ্চিমবঙ্গের হুগলি জেলা তরাই অঞ্চলে অন্তর্ভুক্ত নয়। তরাই অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরাংশ অবস্থিত। এই অঞ্চলে অন্তর্ভুক্ত জেলা হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। হুগলি জেলা দক্ষিণবঙ্গ অবস্থিত। এটি গঙ্গা সমভূমির অংশ, তাই এটি তরাই অঞ্চলে অন্তর্ভুক্ত নয়। তরাই অঞ্চল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। পরের প্রশ্ন হচ্ছে দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয়। কী চাষ হয় সবচেয়ে বেশি? দুই পাশে ধান চাষ হয় বেশি। দামোদর নদীর অববাহিকার উর্বর পলিমাটি জমা হয়। এই উর্বর জমিতে প্রধানত ধানের চাষ ভালো হয়। এছাড়া কিছু অঞ্চলে শাকসবজি অন্যান্য ফসল উৎপন্ন হয়, তবে ধানই প্রধান ফসল। দামোদর নদীর দুই পাশে ধানের চাষ হয়। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বর শূন্যস্থান পূরণ। তমলুক এর আদি নাম কী ছিল? তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত ছিল তমলুকের আদি নাম। তোমরা ডিটেলসটা পড়ে নেবে। রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ চাষ করা হয়। রেশম কীট পালনের জন্য রেশম মানে তুঁত, যেটা তুঁত গাছের চাষ করা হয়। রেশম পোকার প্রধান খাদ্য হলো তুঁত গাছের পাতা, তাই রেশম শিল্পের জন্য প্রচুর তুঁত গাছের চাষ করা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, বীরভূম প্রভৃতি জেলায় তুঁত চাষ ও রেশম শিল্প বিখ্যাত। এরপরে তোমার ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। এর পূর্ণরূপ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ হলো বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, সেচের ব্যবস্থা এবং শিল্পাঞ্চল বিদ্যুৎ সরবরাহ করা। এরপর বারুইপুর পেয়ারা ড্যাশ ও পান খুব বিখ্যাত। বারুইপুর পেয়ারা, কাঁঠাল ও পান খুব বিখ্যাত। এরপরের প্রশ্ন, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তারপরে 2-6 হচ্ছে নদিয়া জেলার ড্যাশ রাসমেলার জন্য বিখ্যাত। নবদ্বীপ রাসমেলার জন্য বিখ্যাত। পরের প্রশ্ন 3 নম্বর, সত্য কি মিথ্যা লেখো। কেলেঘাই ও কংসাবতী নদী মিলে তৈরি হয়েছে হলদি নদী। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে তোমার উত্তর যদি আমি ঠিকভাবে বলি তাহলে এটা কি হবে? 2-7। এবার 3, সত্য না মিথ্যা। কেলেঘাই ও কংসাবতী নদী মিলে তৈরি হয়েছে হলদি নদী। এটা সত্য। তারপরে কি হলো, তো বেথুয়া ডহরি বন পুরুলিয়া অবস্থিত। না, এটা মিথ্যা। বেথুয়া বন নদিয়া জেলায় অবস্থিত। এরপরের প্রশ্ন, ডায়মন্ড হারবার চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে। এটা মিথ্যা, কারণ ডায়মন্ড হারবার চিংড়িখালি দুর্গ না, পুরানো দুর্গের ফোর্ট মর্নিংটন
ভগ্নাশাবশ রয়েছে। এরপরের প্রশ্ন ভগিনী নিবেদিতা নিজের জীবনে পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন, এটা সত্য। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, হ্যাঁ এটা মিথ্যা, কারণ বাঁশের কেল্লা নির্মাণ করেছেন তিতুমির। পরের প্রশ্ন হচ্ছে মানুষ কখনো নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি, এটা মিথ্যা, এটা সত্য, ওকে ব্যবহার করেছে। এরপরে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিল করুন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, আমরা যদি মিলটা দেখিয়ে দেই, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু, কুলিক পাখিরা, রায়গঞ্জ, ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া, গান্ধীপুরি, মাতঙ্গিনী হাজরা, রেল ইঞ্জিন তৈরি কারখানা, চিত্তরঞ্জন, নিত্যপ্রবাহ নদী, তিস্তা। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা বলতে কী বুঝো? আমরা যদি উত্তর দেখি, নদীমাতৃক সভ্যতা সান্দাকফু, পশ্চিমের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, আমরা এগুলি দেখেছি, তোমরা এক নজরে আবার একটু দেখে নাও। তারপরে চলে যায় নদীমাতৃক সভ্যতা। না, যে সভ্যতা কোনো নদীর তীরে গড়ে উঠে থাকে নদীমাতৃক সভ্যতা বলে। নদীর জল কৃষিকাজ, পানীয় জল, মাছ ধরা, যাতায়াত সুবিধা করে দেয়, তাই প্রাচীনকালে মানুষের নদীর তীরে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে সভ্যতার বিকাশ ঘটতো। এরপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। রাঢ় অঞ্চলে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত এই অঞ্চলে মাটি লাল ও ল্যাটেরাইট প্রকৃতির। এখানে ছোট্ট বড় টিলা, উঁচু নিচু জমি এবং পাথুরে ভূমি দেখা যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশ রাঢ় অঞ্চল। মূল পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত লাল ও ল্যাটেরাইট অঞ্চল। এরপরের প্রশ্নের সুন্দরবন মানুষের বিভিন্ন জীবিকাগুলি কী কী? সুন্দরবন মানুষের প্রধান জীবিকাগুলো মাছ ধরা, চিংড়ি চাষ, কৃষিকাজ, মধু সংগ্রহ, কাঁকড়া ধরা এবং বনজ সম্পদ সংগ্রহ। অনেক মানুষ পর্যটনের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করে। এরপরে 5-4 কী বলছে? দুজন বাঙালি বিপ্লবী, মহিলা বিপ্লবীর নাম একটা। দুজন বিখ্যাত প্রীতিলতা ওয়েদেদার এবং কল্পনা দত্ত। অন্যান্য উদাহরণ মাতঙ্গিনী হাজরা, রীনাদা, সুনীতি চৌধুরী। এরপরের প্রশ্ন হচ্ছে হারভেস্টার কী? হারভেস্টার যদি আমরা বলি, হারভেস্টার হলো একটি আধুনিক কৃষিযন্ত্র যার সাহায্যে ধান, গম ইত্যাদি ফসল কাটা, মাড়াই করা এবং শস্য আলাদা একসঙ্গে করা। এটি সময়, শ্রম বাঁচায় এবং দ্রুত ফসল সংগ্রহে সাহায্য করে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, সেকশন 6, সবুজ বিপ্লব বলতে কী বুঝো? সবুজ বিপ্লব বলতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করার আন্দোলনকে বোঝায়। উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক, সেচ ব্যবস্থা, আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের ফলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যায়। এর ফলে দেশে খাদ্যের অভাব অনেকটাই দূর হয়। 1960 সালের দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল কম জমিতে বেশি ফসল উৎপাদন। এই বিপ্লবের ফলে বিশেষ করে ধান ও গমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে কী জানো? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গানটি লেখা হয়। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। গানটি বাংলার প্রকৃতি সৌন্দর্য, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। এই গানটি বাঙালির দেশপ্রেম অন্যতম প্রতীক। বাংলাদেশের স্বাধীনতার পরে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। গঙ্গা নদী ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ প্রবেশ করে মুর্শিদাবাদ জেলার কাছে পৌঁছায়। এখানে নদীটি দুটি শাখায় বিভক্ত হয়, ভাগীরথী, হুগলি ও পদ্মা। ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত, বঙ্গোপসাগরে মিশেছে। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কৃষি, পরিবহন, বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জেলায় সেচের কাজেও ব্যবহার করা হয়। এরপরে 6-4 প্রশ্নটা কী আছে যদি দেখি, লুপ্তপ্রায় মাছদের রক্ষা করার জন্য কী করা উচিত? লুপ্তপ্রায় মাছের জন্য ছোট মাছ ধরা বন্ধ করতে হবে, মাছের ডিম পাড়ার সময় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে, নদী ও জলাশয়ের দূষণ কমাতে হবে এবং অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া মাছের প্রজননের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে এবং জলজ জীবজন্তু সংরক্ষিত হবে। এই ছিল এই ভিডিওর আদ্যপ্রান্ত সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে वीडियोस ভুলবেন না। बनाने আজ এই हैं পর্যন্ত। फिल्मोरा है ধন্যবাদ ना। সবাইকে।